বাংলাদেশে ভারত সীমান্তে রক্তপাতের ইতিহাস নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো যেন সেই পুরনো ক্ষতের উপর আবারও আঘাত। গত 14ই মে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন 25 বছর বয়সী খাদেমুল হক। এর আগে গত 8 মে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পাথারিয়াদার সীমান্তে একই বাহিনীর গুলিতে নিহত হন 2 বাংলাদেশি এবং আহত হন আরও কয়েকজন। সীমান্তবাসীর কাছে এসব ঘটনা আর ব্যতিক্রম নয়, বরং একটি স্বাভাবিক হয়ে যাওয়া অস্বাভাবিকতা। কাঁটাতারের ওপারে যখন নিরাপত্তার আলো জ্বলে, এপারে তখন নামে আতঙ্কের দীর্ঘ ছায়া। যেন সীমান্তের এক পাশে রাষ্ট্রের শক্তি আর অন্য পাশে মানুষের জীবন প্রতিদিন পরীক্ষা দিচ্ছে টিকে থাকার। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আস্ক বলছে 2025 সালে বিএসএফ এর হাতে অন্তত 34 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে 24 জন গুলিতে এবং 10 জন শারীরিক নির্যাতনে মারা যান। 2024 সালে নিহত হন 30 জন, 2023 সালে 31 জন, 2022 সালে 23 জন এবং 2021 সালে 18 জন। অর্থাৎ সংখ্যা কমছে না, বরং এক ধরনের স্থায়ী সহিংসতার রেখা তৈরি হয়েছে। 2014 সাল থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত 285 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, এটি সীমান্ত নীতির মানবিক ব্যর্থতার নীরব দলিল। সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা হলো এই তালিকায় শিশু কিশোররাও আছে, যাদের মৃত্যুকে কোনো নিরাপত্তা ব্যাখ্যার ভেতরে পুরোপুরি যুক্ত করা যায় না। প্রশ্ন হলো, একটি সীমান্ত কতটা নিরাপত্তা নির্ভর হলে সেখানে শিশুরাও গুলির লক্ষ্যবস্তু হয়ে ওঠে? এই মৃত্যুগুলো কি সত্যিই শুধু সীমান্ত অপরাধ দমন, নাকি এর ভেতরে আরো বড় কোনো রাজনৈতিক মানসিকতা কাজ করছে? বাংলাদেশে সরকার পরিবর্তনের পর অনেকেই ভেবেছিল সীমান্ত ইস্যুতে নতুন বাস্তবতা তৈরি হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার সময় স্পষ্ট ভাষায় বলেছিল, পূর্বের সরকারের নতজানু ও নিষ্ক্রিয় পররাষ্ট্রনীতি আর চলবে না। সীমান্ত হত্যাকে তারা বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত ইস্যু হিসাবে তুলে ধরেছিল। তারা বলেছিল, দিল্লির সঙ্গে পূর্বের রাজনৈতিক আততের কারণেই সীমান্ত হত্যার কোনো সমাধান হয়নি। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে সীমান্ত হত্যা, পশিন এবং চোরাচালান বন্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দেয়। এমনকি সীমান্ত হত্যাকে ইচ্ছাকৃত আখ্যা দিয়ে জাতিসংঘ তদন্তের দাবিও তুলেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর বাস্তবতা বলছে, সীমান্তে গুলির শব্দ থামেনি, বরং সীমান্ত যেন আরো উত্তপ্ত হয়ে উঠছে। এখানেই প্রশ্ন ওঠে, ঢাকায় সরকার বদলালেও দিল্লির আচরণ কেন বদলায় না? কারণ কি এটাই যে ভারত জানে শেষ পর্যন্ত প্রতিবাদ যতই হোক, বাস্তবে কোনো বড় কূটনৈতিক মূল্য তাকে দিতে হবে না। এই সীমান্ত বাস্তবতার সবচেয়ে প্রতীকী এবং সবচেয়ে নির্মম নাম ফেলানী খাতুন। কুড়িগ্রামের সীমান্তে কাঁটাতারের সঙ্গে ঝুলে থাকা সেই ছোট্ট কিশোরের নিথর দেহ শুধু বাংলাদেশকে নাড়া দেয়নি, পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ করেছিল, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করেছিল। কিন্তু যে বিএসএফ সদস্য অমিয় ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, শেষ পর্যন্ত তিনি খালাস পান। এখানেই পুরো সীমান্ত ন্যায় বিচারের কাঠামো ভেঙে পড়ে। কারণ যেখানে একটি মেয়ে কাঁটাতারে ঝুলে থাকে, ছবি পুরো পৃথিবী দেখে, তারপরও বিচার হয় না, তাহলে আর কোন ঘটনার বিচার হবে? এই দায় মুক্তির সংস্কৃতি কি বিএসএফকে আরো বেপরোয়া করে তোলেনি? সীমান্তে গুলি চালানোর আগে যদি কেউ জানে তার কোনো বিচার হবে না, তাহলে ট্রিগারে আঙুল আরো সহজ হয়ে যায়। বর্তমান সীমান্ত পরিস্থিতিকে বুঝতে হলে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনও বুঝতে হবে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অন্তত 2 বাংলার ভাষাগত সাংস্কৃতিক সংযোগের কথা বলতো। দিল্লির অনেক সিদ্ধান্তের বিরোধিতাও তারা করেছে। সীমান্তকে শুধুমাত্র নিরাপত্তার চশমায় দেখার বদলে মানবিক ও সাংস্কৃতিক বাস্তবতার কথাও বলা হতো। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। বিজেপির উত্থানের পর বাংলাদেশি অনুপ্রবেশ, ডেমোগ্রাফিক চেঞ্জ এবং জাতীয় নিরাপত্তা এখন রাজনৈতিক বয়ানের কেন্দ্রে চলে এসেছে। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বিজেপির শক্তিশালী অবস্থান সীমান্ত রাজনীতিকে আরো কঠোর করে তুলেছে। এখন 2 বাংলার সাংস্কৃতিক ঐক্যকে আর সংযোগ হিসাবে দেখা হয় না, বরং সন্দেহের জায়গা হিসাবে দেখানো হয়। প্রশ্ন হলো কেন? কারণ ভয়ভিত্তিক রাজনীতি সবসময় ভোট আনে। যখন অর্থনীতি, বেকারত্ব বা সামাজিক বৈষম্য নিয়ে চাপ বাড়ে, তখন বাইরের হুমকি দেখানো সবচেয়ে সহজ রাজনৈতিক কৌশল হয়ে যায়। আর এই রাজনীতিতে বাংলাদেশ এখন একটি খুব সুবিধাজনক টার্গেট। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি স্পষ্ট ভাষায় বলেছেন,
ভারতের আইন পদ্ধতি ও দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী অবস্থানরত সব অবৈধ বিদেশি নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানো হবে। তিনি আরও জানান, বাংলাদেশের নাগরিকত্ব যাচাইয়ের জন্য 2862টি মামলা এখনো ঝুলে আছে। কাগজে কলমে এই বক্তব্য খুবই নিয়মতান্ত্রিক শোনায়, কিন্তু বাস্তব সীমান্তে এই ভাষার মানে কি দাঁড়ায়? গভীর রাতে ফ্লাড লাইট বন্ধ করে মানুষ ঠেলে দেয়া, কাউকে যাচাই বাছাই ছাড়া বাংলাদেশি তকমা দেয়া, তারপর সীমান্ত পার করে দেয়া। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পর্যন্ত প্রকাশ্যে পুশব্যাকের কথা স্বীকার করেছেন। অর্থাৎ বিষয়টা আর গোপন নয়। এখানে প্রশ্ন হলো, এটি কি সত্যি আইন প্রয়োগ নাকি রাজনৈতিক বার্তা? কারণ মোদী সরকারের জাতীয়তাবাদী রাজনীতিতে সীমান্ত এখন শুধু নিরাপত্তা নয়, বরং রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ। আর সেই মঞ্চে বাংলাদেশকে প্রায় সমস্যা হিসাবে তুলে ধরা হয়। সীমান্তে কাঁটাতারের বেড়া এখন শুধু অবকাঠামো নয়, বরং এক ধরনের রাজনৈতিক প্রতীক। প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে 3232 কিলোমিটার ইতোমধ্যেই ঘেরা হয়েছে। বাংলাদেশ বলছে এটি 1975 সালের যৌথ নির্দেশনার লঙ্ঘন। ওই নির্দেশনায় সীমান্তের 150 গজের মধ্যে প্রতিরক্ষামূলক স্থাপনা নির্মাণ নিষিদ্ধ ছিল, কিন্তু ভারত এই বেড়াকে প্রতিরক্ষামূলক স্থাপনা হিসাবে মানতেই চায় না। অর্থাৎ সংজ্ঞাটাও দিল্লি ঠিক করবে আর ঢাকা শুধু আপত্তি জানাবে, এমন একটা বাস্তবতা তৈরি হয়েছে। আরও একটি উদ্বেগের বিষয় হলো, পশ্চিমবঙ্গের নতুন সরকার সীমান্ত বেড়া নির্মাণের জন্য বিএসএফকে প্রায় 600 একর জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এই জমি হস্তান্তর 45 দিনের মধ্যে শেষ হবে। অর্থাৎ সীমান্ত এখন শুধু কাঁটাতারের না, রাজনৈতিক প্রতিযোগিতারও প্রতীক হয়ে উঠছে। সবচেয়ে অবাক করা এবং ভয়ঙ্কর দিক হলো, নদী ও জলাশয় এলাকায় কুমির ও সাপ ব্যবহারের ধারণা। 2026 সালের 26 মার্চ বিএসএফ এর একটি অভ্যন্তরীণ নথিতে মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে বলা হয়, যেসব এলাকায় বেড়া দেয়া সম্ভব নয় সেখানে কুমির বা সাপের মতো সরীসৃপ ব্যবহারের সম্ভাবনা যাচাই করতে। নথিতে বলা হয়, এটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিষয়টি শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সীমান্ত ব্যবস্থাপনার ভয়ঙ্কর মানসিকতাকে প্রকাশ করে। সাবেক বিএসএফ মহাপরিচালক প্রকাশ সিং পর্যন্ত এই ধারণাকে বোকামি বলেছেন। কিন্তু প্রশ্ন হলো, একটি রাষ্ট্রের সীমান্ত নীতির চিন্তা কোথায় গেলে মানুষ নয় কুমির নিয়ে ভাবা শুরু হয়? এখানে সীমান্তের ওপারের মানুষকে প্রতিবেশী হিসাবে নয়, বরং হুমকি হিসাবে কল্পনা করা হচ্ছে। বাংলাদেশ অবশ্য পুরোপুরি নীরব নেই। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যা বলেছেন, সেই জঘন্য গোলামি বাংলাদেশ না যে বসে দেখবে। তাতে বোঝা যায় বাংলাদেশ আগের চেয়ে সীমান্ত নিয়ে অনেক বেশি দৃঢ় অবস্থানে। তিনি বলেছেন, বাংলাদেশ কাঁটাতারের বেড়া নিয়ে ভীত নয়। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশ সীমান্তে আর কোনো হত্যা দেখতে চায় না। বিজেপিকেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। লালমনিরহাট, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, বেনাপোল সহ বিভিন্ন সীমান্ত এলাকায় ড্রোন, থার্মাল ক্যামেরা, রাডার এবং অতিরিক্ত টহল বাড়ানো হয়েছে। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, প্রযুক্তি কি রাজনৈতিক সিদ্ধান্ত থামাতে পারে? সীমান্তে যখন ট্রিগার টানার আগে মানবিক হিসাব করা হয় না, তখন প্রযুক্তি শুধু ঘটনাকে রেকর্ড করতে পারে, থামাতে পারে না। এখানেই সীমান্ত সংকটের মূল জায়গা। সমস্যা নিরাপত্তার চেয়ে বেশি রাজনৈতিক। বিশ্লেষকরা বলছেন যে সীমান্ত হত্যাকে আর শুধু দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার, মানবাধিকার কাউন্সিল, আন্তর্জাতিক অপরাধ আদালত, এসব জায়গায় বিষয়টি আরো জোরালোভাবে তুলে ধরতে হবে। কারণ গত 2 দশকের অভিজ্ঞতা বলছে, শুধু প্রতিবাদ লিপি দিয়ে কোনো পরিবর্তন আসে না। একই সঙ্গে সীমান্ত বাণিজ্য, বর্ডার হাট এবং স্থানীয় অর্থনৈতিক বাস্তবতাকেও গুরুত্ব দিতে হবে। কারণ চোরাচালানের সঙ্গে জড়িত বড় চক্রগুলো ধরা পড়ে না, মারা যায় সীমান্তের গরিব মানুষগুলো। গরু বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা, সীমান্তবর্তী অঞ্চলের দারিদ্র্য এবং রাজনৈতিক দুর্বলতা, সব মিলিয়ে সীমান্ত এখন এক ভয়ঙ্কর মানবিক সংকটের জায়গা। সর্বশেষে সীমান্তের এই রক্তাক্ত বাস্তবতার ভেতরেও একটি সত্য বারবার সামনে আসে। সাধারণ মানুষ যুদ্ধ চায় না, ঘৃণা চায় না, লাশও চায় না। লালমনিরহাটের একজন মা যেমন তার সন্তানকে জীবিত ফিরে পেতে চান, ঠিক তেমনই পশ্চিমবঙ্গের কোনো পরিবারও চায় না সীমান্ত উত্তেজনায় আরেকটি জীবন নষ্ট হোক। কাঁটাতারের 2 পাশে থাকা মানুষগুলোর ধর্ম আলাদা হতে পারে, জাতীয় পতাকা আলাদা হতে পারে, কিন্তু কান্নার শব্দ একই। আমরা চাই না বাংলাদেশ ভারত সীমান্ত আর মৃত্যুর প্রতীক হয়ে থাকুক। আমরা চাই না কাশ্মীর সীমান্তে, মিয়ানমার সীমান্তে কিংবা পৃথিবীর কোনো সীমান্তেই আর বন্দুকের শব্দ মানুষের স্বপ্নকে
থামিয়ে দিক। কারণ সীমান্ত মানচিত্র ভাগ করতে পারে, মানুষকে নয়। রাজনৈতিক ক্ষমতার খেলা, কূটনৈতিক দাদাগিরি আর জাতীয়তাবাদের উত্তপ্ত স্লোগানের ভেতরে সবচেয়ে বেশি পিষ্ট হয় সাধারণ মানুষই। তাই শেষ পর্যন্ত আমাদের চাওয়া খুব সাধারণ, রাতের অন্ধকারে আর কোনো মা যেন সন্তানের লাশের অপেক্ষায় না থাকেন, কোনো শিশুর নাম যেন আর সীমান্ত হত্যার তালিকায় না ওঠে। পৃথিবী হোক একটু বেশি মানবিক, একটু বেশি সহনশীল। পৃথিবীর প্রতিটি সীমান্ত একদিন এমন হোক যেখানে বন্দুকের শব্দ নয়, ভেসে আসবে নিরাপদে বেঁচে থাকার নিশ্চিন্ত নিঃশ্বাস। দীর্ঘ হবে কাঁটাতারের দুই পাশের মানুষের আত্মার বন্ধন। মত দ্বিমত জানাতে পারেন মেট্রো বাংলার কমেন্ট বক্সে। মেট্রো বাংলার সঙ্গেই থাকুন।